সম্মানিত শ্রোতা, গদ্যপাঠ চ্যানেলে এখন আপনারা শুনবেন শ্রদ্ধেয় লেখক আনিসুল হক রচিত উপন্যাস ফাঁদের অন্তিম পর্ব। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুনতে থাকুন উপন্যাস ফাঁদের অন্তিম পর্ব, আর জেনে নিন ময়ের শেষ পরিণতি কি হয়েছিল, কিভাবে হয়েছিল। শুনতে থাকুন উপন্যাস ফাঁদ। 2। দোতলায় মীরাদের বাসা। মীরা তার স্ত্রীর বান্ধবী। আজকাল আবার মেয়েরা বান্ধবী শব্দটা পছন্দ করে না, বলতে হয় তাই সাবিহার বন্ধু। মীরার কথা মনে হতেই আবারও ক্ষিন্ন হয়ে উঠল মীরাকে দেবার কথা বলেই যে ছবিটা কিনেছিল সাবিহা, সেটা এখন শোভা পাচ্ছে 6 তলার দেয়ালে। আবার ভেঙে পড়া মানুষের মতো হতাশ বোধ করল এসব অপ্রীতিকর প্রসঙ্গ সে মনে করতে চায় না, ভুলে থাকতে চায়। তবু বারবার এসব কথা মনে পড়ে যায়। ভালোবাসার মানুষদের পরাজয়, অবমাননা বা কোনো গ্লানির কথা সে শুনতে চায় না। উট পাখির মতো বালিতে মুখ গুঁজে রাখলেই যেন কোনো ঝঞ্ঝা এ পৃথিবীতে আসবে না। কিন্তু ঝঞ্ঝা আসে, এবং ঝড়ের ক্ষয়ক্ষতির স্মৃতি তাকে তাড়িয়ে ফেরে। অথচ মানুষ বেঁচেই থাকে ভুলে যেতে পারে বলে। কেবল গৌরবের স্মৃতিগুলো সে মাঝে মধ্যে ফিরিয়ে আনে, নাড়াচাড়া করে, নিজের অহংকে তৃপ্ত করে তোলে, আর অগৌরবের সব স্মৃতি তার মন থেকে মুছে ফেলতে পারে। তবে এ কথাও সত্য যে ক্ষতস্থান খুঁচিয়ে কখনো কখনো আরাম পায় মানুষ। মীরার ঘরের দিকে তাকাবে না, এই ছিল ময়ের প্রতিজ্ঞা। কিন্তু শেষ পর্যন্ত যখন দোতলার বাসার জানলার পাশ দিয়ে যাচ্ছে, সে দৃষ্টি নিক্ষেপ করল ভেতরে। সঙ্গে সঙ্গে তার চক্ষু স্থির হয়ে গেল। স্থির হয়ে গেল তার পতন গতিময় শরীর। এক গোলাপি তরঙ্গ বয়ে গেল তার সমস্ত সত্তা জুড়ে। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। ওই তো স্পষ্ট দেখা যাচ্ছে, মীরার দেয়ালে লাগানো রয়েছে এম.এ. বশিরের ওই ছাপচিত্রটি। সে কি ঠিক দেখছে? এটাকে কি বলা যাবে দৃষ্টিভ্রম? মানুষ যখন গতিতে থাকে তখন নানা কিছু ঘটতে পারে। যেমন আলোকের গতির চেয়েও দ্রুত গতিতে যদি চলতে পারে মানুষ, তাহলে সে যেতে পারবে ভবিষ্যতে, এমনকি অতীতেও। তাহলে কি সেও অর্জন করেছে এমন কোনো গতি যাতে এই ধরনের কাণ্ড ঘটা খুব স্বাভাবিক? তার এই প্রশ্নের জবাব সে পাচ্ছে না, কারণ এর আগে সে কখনো এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে যায়নি। মানুষ তার জীবনটা এমনি অনভিজ্ঞতার মধ্যে দিয়েই অতিবাহিত করে বটে। একটা মানুষ জন্ম নেয়, কিন্তু এর আগে কখনো সে জন্ম নেবার অভিজ্ঞতা পায়নি। সে শৈশব যাপন করে, কিন্তু শৈশবের অভিজ্ঞতাটাও তার এই প্রথম। সে কোনো অভিজ্ঞতা ছাড়াই বৈবাহিক জীবনে প্রবেশ করে, কোনো অভিজ্ঞতা ছাড়াই লাভ করে বার্ধক্য এবং মৃত্যু। যৌবন থেকে একজন যুবক যে ফিরে যাবে শৈশবে, মিলিয়ে দেখবে তার অতীত আর বর্তমানকে, তার তো কোনো উপায় নেই। যেমন এখন এই দোতলার পাশ থেকে ময়ের পক্ষে সম্ভব নয় 6 তলায় ফিরে যাওয়া এবং সত্যি সত্যি এম.এ. বশিরের ছবিটাই যে দেখেছিল কিনা সেটা দ্বিতীয়বারের মতো যাচাই করে দেখা। তা না হয় না পারল, কিন্তু সে এখন বেশ পারে মীরার বাসায় ছবিটাই যে তার বউয়ের কেনা ছবি সে ব্যাপারে নিশ্চিত হতে। হ্যাঁ, সে নিশ্চিত তার স্ত্রী সাবিহা তাহলে তাকে মিথ্যা বলেনি, তার সঙ্গে প্রতারণাও করেনি। সে নিজেই নিজেকে প্রতারণা করে এসেছে এতক্ষণ। তার মনটা প্রসন্ন হয়ে উঠল, এবং এরই সঙ্গে তার মনে জাগল প্রতারিতের বেদনা। নিজেই যে সে এতক্ষণ ঠকিয়েছে নিজেকে, তাই নিয়ে ভারী মনোবেদনায় ভুগতে লাগল একটু আগে আত্মহত্যা করতে চেয়েছিল সে, ভাগ্যিস করেনি। করলে তো মকে এ জীবনে স্ত্রী সম্পর্কে ঘোরতর ভুল ধারণা নিয়েই চলে যেতে হতো। আসলে কি ঘটেছে? ময়ের মস্তিষ্কের সার্টিফিকেট হঠাৎ
একটা ব্যাখ্যা বিদ্যুৎ ঝলকের মতোই ঝিলিক দিয়ে উঠল। ওটা তো ছিল ছাপচিত্র। একাধিক কপি বানানো সম্ভব। সম্ভবত তাই হয়ে থাকে। 20, 30, কখনো কখনো 100 কপি পর্যন্ত ছাপিয়ে থাকেন শিল্পী। অবশ্য অভিজ্ঞ লোকেরা বলেন শিল্পীদের বিশ্বাস করতে নেই। এই সিরিজের এটাই শেষ ছবি বলে অন্তত কয়েকটা ছবি তারা বিক্রি করে থাকেন। তাই হবে তাহলে। এম এ বশিরের একই ছবির একাধিক কপি পাওয়া যায়। হয়তো মীরার দেয়ালে ওই ছবি দেখে 6 তলার গণদেবরটি ওটা কিনে নিয়েছে। হয়তো সাবিহার মুখেই সে শুনেছে এম এ বশির খুব বড় শিল্পী। তখন তার মধ্যে জেগে উঠেছে শিল্পতৃষ্ণা। সাবিহার প্রতি আমি অনেক অন্যায় করেছি, ম ভাবল। এক্ষুনি যদি ছুটে যেতে পারত তার স্ত্রীর কাছে, জড়িয়ে ধরতে পারত তাকে, তা তো আর সম্ভব নয়। এই সরল রৈখিক চক্র থেকে সে কিছুতেই এখন বেরুতে পারবে না। স্বপ্নের ভেতরে মাঝে মধ্যে এমন হয়, তাড়া করতে থাকে সাপ, অথচ দৌড়টা ঠিকমতো হচ্ছে না, পদদয় সহযোগিতা করছে না। এই ধরে ফেলল, এই দংশন করল। সেই সময়টায় কি যে কষ্ট, কি যে ভয়, ঘুম ভেঙে গেলে বোঝা যায়। দেহ ভিজে গেছে, কণ্ঠে তৃষ্ণা। আহ, তাহলে এটা দুঃস্বপ্ন ছিল। কিন্তু ময়ের এই পরন্ত অবস্থাটা কোনো দুঃস্বপ্ন নয়। এমন নয় যে এক্ষুনি ভেঙে যাবে স্বপ্ন, আর সে বাঁচা গেল বলে ছুটতে থাকবে তার স্ত্রীর কাছে, তাকে আলিঙ্গনে বাঁধবে, কোলে তুলবে এবং নাচতে থাকবে। সিনেমায় সে এ দৃশ্য দেখেছে। হীনস্বাস্থ্য নায়ক প্রায় হস্তিনী তুল্য নায়িকাকে ঘাড়ে তুলেছে। নায়ক মনে মনে বলছে, ধরণী তুমি দ্বিধা হও, আমি পালিয়ে বাঁচি। আর ধরণী বলছে, তোমার দুপায়ের উপরে এত চাপ পড়েছে যে আমার দ্বিধা হতে আর দেরি নেই। তোমার পা দুটো এমনি ডেবে যাবে বটে। প্রায় 1.5 যুগের বৈবাহিক জীবনে ময়ের হঠাৎ মনে হলো সে কোনোদিনই তার স্ত্রীকে কোলে নেয়নি। অথচ তার স্ত্রী এমন কোনো ওজস্বী মহিলা নন। তুলনায় সে নিজে তার স্ত্রীর প্রায় দ্বিগুণ দেহভারের অধিকারী। আর এই বিশাল ভার তার স্ত্রী 18 বছরে অন্তত 1000 বার সহ্য করেছে। সাবিহার প্রতি গভীর মমতায় প্লুত হতে থাকল সে। নারী হয়ে জন্মানোর মধ্যেই রয়েছে এক বিশাল বন্দিত্ব। এই সমাজে, এই সময়ে তার শরীরটাই তো এক বড় শৃঙ্খল, এক বড় ফাঁদ। এই সামাজিক বাস্তবতায় হঠাৎ ময়ের মনে পড়ে গেল গর্ভপাত বিষয়ে এক আন্তর্জাতিক সেমিনারের কথা। ওই সেমিনারে শফিকুর রহমান নামে এক বাঙালি উপস্থিত ছিলেন শ্রোতার সারিতে। একজন শ্রোতার প্রতিক্রিয়া হিসেবে ওই শফিকুর রহমান উঠে দাঁড়িয়েছিলেন বক্তব্য দিতে। নরনারীর সম্পর্ক বিষয়ে তিনি বলেছিলেন, তুমি একজন পুরুষের সঙ্গে কাটিয়ে দাও 50টি বছর এবং তুমি তার সম্পর্কে কিছুই জানো না, কিছুই না, কিছুই না। তুমি বাস করো একজন নারীর সঙ্গে এবং তার সম্পর্কে কিছুই জানো না, কিছুই না, কিছুই না। পুরুষ কি সত্যি ভালোবাসে নারীকে? না, আমি বলি না। নারী কি সত্যি ভালোবাসে পুরুষকে? না। এ দুই লিঙ্গ একে অপরকে ঘৃণা করে এবং ভয় পায়। পুরুষের অবচেতন মন জানে সে নারীকে ভালোবাসে না। নারীর অবচেতন মন জানে সে পুরুষকে ভালোবাসে না। সর্বত্রই এক সান্ত্বনাহীন শূন্যতা। ভালোবাসা মরে গেছে, আমরা জানি না কবে তা মরল। এখন আছে মিথ্যা ভালোবাসা কিংবা অসুখী ভালোবাসা। এই মিথ্যা কিংবা অসুখী ভালোবাসা কি মরতে পারে না, যেমন করে আর সবই মরে যায়? মানুষের হৃদয় শূন্য, মানুষের হৃদয় শূন্য। পুরুষের পক্ষে তাই স্বাভাবিক হল নারীর শূন্য হৃদয়কে ব্যস্ত করে রাখা, এবং নারীও পুরুষকে ব্যস্ত করে রাখে, কারণ পুরুষের হৃদয়ও আর সব দিক থেকে শূন্য। নারী ও পুরুষ জীবনে নিজেকে ভাবে প্রতারিত এবং সে জানে না কেন।
সমস্ত সংস্কৃতি বলছে যে নারী ও পুরুষের মধ্যে চলছে শাশ্বত দ্বন্দ্ব। বিবাহ হচ্ছে সেই শাস্তি যাতে দুজন লোক অচেনাই থেকে যায়। আমাদের দরকার আছে সৃজনশীল উপায় উদ্ভাবনের, যার মাধ্যমে আমরা মুক্তি পেতে পারি উদ্বেগ, অপরাধ, বিচ্ছিন্নতা ও প্রেমহীনতা থেকে। আমরা অধিক ক্ষতি থেকে বাঁচতে পারি। পিতৃত্ব বদলে যেতে পারে। এটা কোনো প্রাকৃতিক ব্যাপার নয়, এটা তৈরি করা হয়েছে। আশা আছে। ওই সেমিনারে উপস্থিত এক ভদ্রলোক চোটে মোটে দাঁড়িয়ে বলেছিলেন, নারী স্বাধীনতা নারীকে তো স্বাধীন করবে না, স্বাধীন করবে পুরুষকে। পুরুষ আরো অত্যাচারী হয়ে উঠবে। শফিকুর রহমান জবাবে বলেছিলেন, নারীর স্বাধীনতা পুরুষকে অত্যাচারী বানাবে না, বরং আমরা এখন অত্যাচারী আছি। নারী আন্দোলনে পুরুষই যদি স্বাধীন হবে, তাহলে বোঝা যায় পুরুষ এখন পরাধীন। যদি তাই হয়, আপনি কি স্বাধীন হতে চান না? ঠিক আছে, নারী আন্দোলন আমাদেরই যদি স্বাধীন করবে, তবে আমরা স্বাধীনতা চাই। আপনার বক্তব্যে মনে হচ্ছে নারীরা খুব ভালো আছে, তারা সুবিধাভোগী। এ কথা শুনলে নিকৃষ্ট দাসীরাও না হেসে পারবে না। তারা ভাববে, কায়েমি স্বার্থ রক্ষার জন্য অত্যাচার চালু রাখতে আমরা কত সব হাস্যকর কথা বলতে পারি। নারীর অবস্থাই যদি স্বাধীন ও সুবিধাভোগী হয়, তাহলে চলুন না আমরা কিছুদিনের জন্য অন্তপুরে যাই, নারীর ভূমিকা পালন করি। অন্তত 1 মাস অন্তপুরে থেকে প্রমাণ করি না কেন নারীর অবস্থান স্বাধীন ও সুবিধাভোগী। যদি রাষ্ট্র পরিচালনায় আমাদের কায়েমি স্বার্থ রক্ষিত না হয়, তাহলে চলুন না আমরা রাষ্ট্র পরিচালনা পরিত্যাগ করি। যদি অর্থনৈতিক ক্রিয়াকাণ্ড নিয়ন্ত্রণ করে সুবিধাভোগ না করি, তাহলে চলুন না নারীদের অর্থনৈতিক ক্রিয়াকাণ্ড নিয়ন্ত্রণ করতে দেই। যদি শাসন করে আমরা লাভবান না হই, তাহলে সমাজ শাসন নারীদের হাতে দিই না কেন? যদি কাম দেওয়ায় আনন্দ থাকে এবং পুণ্য হয়, তাহলে আসুন আমরা নারীকে কাম দিই। নারী কাম করুক। যদি শয্যায় নিচে পড়ে থাকায় সুখ থাকে, তাহলে চলুন না আমরা শয্যায় নিচে পড়ে থাকি, নারী উপরে উঠে আসুক। নারী উঠে কামে সক্রিয় হোক। যদি গৃহস্থালী কাজ বিরক্তিকর না হয়, তাহলে আসুন আমরা গৃহস্থালী কাজ করি। সাবিহার কাছে একবার হাঁটু মুড়ে ক্ষমা প্রার্থনা করা দরকার। 18টি বছর যার পাশে থেকে যার সম্পর্কে কিছুই জানেনি। হায়, কেবল এই পড়ে যাওয়াই ধ্রুব এখন তার জন্য। আর সবই নিছক কল্পনা, নিছক সদিচ্ছা। অন্য কিছু করার জোটই তার নেই। সাবিহার কাছে এখন সে আর যেতে পারবে না। সাবিহার মুখখানি সে মনে করার চেষ্টা করল। জীবনে প্রথম যেদিন সে দেখেছিল তাকে, সেদিনের সেই তরুণী মুখখানি। সাবিহার সঙ্গে তার প্রথম পরিচয় কবে, কোথায়? তার এক বন্ধু মাহমুদের গায়ে হলুদের অনুষ্ঠানে। বর পক্ষ থেকে গায়ে হলুদের বিশাল নারী বাহিনী যাচ্ছে। তারা সবাই পরেছে হলুদ শাড়ি, লাল ব্লাউজ। এদের সঙ্গে একজন আধাজন পুরুষের তো যাওয়া দরকার। মাহমুদের দুলাভাইকে পাওয়া গেল, আরেকজনকে দরকার। অগত্যা বলির পাঁঠা হিসেবে পছন্দ করা হলো মকে। মাইক্রোবাসে ড্রাইভারের পাশে বসে গিয়েছিল তার গায়ে ছিল একটা সাদা পাঞ্জাবি আর পরনে একটা ঘিয়ে বাদামের খোসারঙা ট্রাউজার। গাড়ি ভর্তি মেয়ে ছিল, সব মাহমুদের আত্মীয় স্বজন, কিন্তু কারো দিকেই তো মুখ তুলে তাকায়নি সে ছিল খুবই হীনমন্যতার কাল। নারীর তুলনায় সবসময়ই উনো মনে হতো নিজেকে। কোনো মেয়ের সঙ্গে তো কথা বলতে পারত না। কথা জড়িয়ে যেত, বুক কাঁপতে থাকত। ওই মাইক্রোবাস ভর্তি মেয়েদের কারো সঙ্গেই তো সে কথা বলেনি, নিতান্ত কাজের কথা 2-1টা ছাড়া। কিন্তু পাত্রীপক্ষের বাসায় ঢুকে চোখ তুলে তাকাতেই একটা মেয়ের চোখে চোখ আটকে গিয়েছিল। আর কিছু না, শুধু চোখে চোখ পড়ে যাওয়া এবং চোখে চোখ আটকে থাকা। এর আগে
পুরো একটা জীবন জুড়ে সে প্রেম বিষয়ে ছিল ভীষণভাবে কাতর ও কল্পনাপ্রবণ। চারপাশে বন্ধুদের কাউকে কাউকে প্রেম করতে দেখে সে ঈর্ষায় দগ্ধ হতো, কিন্তু তার নিজের জীবনে কোনো উল্লেখযোগ্য ঘটনা না ঘটায় সে দ্বিধান্বিত ছিল। এই পৃথিবীতে প্রেম বলতে আসলেই কিছু আছে কি না। গ্রিক পুরাণ কাহিনীতে একে অপরকে প্রেমে পড়তে দেখে, বিদ্ধ ও কাতর হতে দেখে সে তার মেসের একাকিত্বময় কক্ষটিতে আধাশোয়া অবস্থা থেকে উঠে বসেছিল। তাহলে কি পৃথিবীতে সত্যি সত্যি প্রেম বলে কিছু আছে, নাকি এ সবই পৌরাণিক ব্যাপার স্যাপার? সম্ভব ছিল সেকেলের গ্রিসে, এখন সেসব আর বাস্তবে নেই। কিন্তু ওই মেয়েটির চোখে চোখ পড়ার পর কিছু একটা হয়ে গিয়েছিল, এবং মেয়েটির চোখ থেকে অদ্ভুত চঞ্চল আলো সরল রেখায় বিচ্ছুরিত হয়ে তার চোখে এসে পড়েছিল। মেয়েটিকে ওই ভিড়ের মধ্যেও কেমন চঞ্চল হরিণীর মতো আলাদা মনে হয়েছিল ময়ের। এরপর মেয়েটি তার সামনে যতবার এসেছে ততবারই ঘটেছে দৃষ্টি বিনিময়। ওই কোলাহল, শরবত দাওরে, হলুদ বাটো, মেহেন্দি বাটো, ক্যামেরার ফ্ল্যাশ, একের পর এক কনের গায়ে হলুদ ছোঁয়ানো, পরোটা আর মাংস, এসবের মধ্যে দুজন কেমন করে আলাদা হয়ে পড়েছিল। ময়ের তখন সবার আগে মনে পড়ে গিয়েছিল গ্রিক পুরাণের প্রেম কাহিনীগুলো। কেমন করে প্রেমের দেবদেবীরা হেসে খেলে মানব মানবীর মধ্যে প্রেম সঞ্চারিত করেন, সেই কাহিনী। ময়ের মনে হয়েছিল এ সবই নিয়ন্ত্রিত হচ্ছে আকাশ থেকে। এর পরের দিন বরের গায়ে হলুদ। ওরা এসেছিল। ময়ের হাতে তখন ছিল একটা ফুলের ডালা। ওই মেয়েটার চোখে চোখ পড়ার সঙ্গে সঙ্গেই ওর হাত থেকে ফুলের ডালাটা পড়ে গিয়েছিল। তার সমস্ত শরীর কাঁপছিল, বুক এত থরথর করে উঠেছিল। কিন্তু ওই কাঁপন যে একপক্ষীয় নয়, তা স্পষ্ট বুঝতে পেরেছিল। না, কোনো কথা বিনিময় সেদিনও হয়নি। বিয়ের দিন ময়ের সবকিছু হয়ে পড়েছিল অন্ধকার। কই, মেয়েটিকে কোথাও দেখছি না। খুব মনমরা অবস্থায় সে চুপচাপ বসেছিল বর বন্ধুর পাশের আসনে। কিন্তু কোনো কিছুই তার ভালো লাগছিল না। ভালো লাগছিল না বিশাল অভিন্ন প্লেটে পরিবেশিত বর ও তার বন্ধুদের খাবার। গোটা মুরগির রোস্ট, পোলাও, রেজালা, বোরহানি, প্রায় কোনো কিছুই না খেয়ে সে উঠে পড়েছিল। মনের সঙ্গে শরীরের সম্পর্ক কতখানি বুঝেছিল। বৌভাতের দিন মেয়েটিকে আবার দেখা গিয়েছিল। তার চোখের কোণে কালি, সাজের মধ্যে বিষাদ। তখন অনেকটা মরিয়া। সে এখনই কথা বলতে চায়। মেয়ে মহলের ভিড়ে গিয়ে সে সোজা দাঁড়িয়েছিল মেয়েটির সামনে। চোখের মধ্যে চোখ রেখে বলেছিল, বিয়ের দিন আপনি আসেননি কেন? মেয়েটি কোনো জবাব দেয়নি। আশপাশে অল্প বয়সী এক ঝাঁক মেয়ে খিলখিল করে হেসে উঠেছিল। ও মা, এত টান! হি 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 হি। মেয়েদের ভিড়ে হাসির হলকায় ওই মেয়েটি হারিয়ে গিয়েছিল। কি করবে এখন? কিছুই করেনি। বৌভাতের ওই অনুষ্ঠান প্রাঙ্গণ ত্যাগ করেছিল নীরবে। নিজের মেসে ফিরেছিল। ঘর অন্ধকার করে একা একা শয্যা নিয়েছিল। কি যে কান্না পাচ্ছিল তার! মাতৃহারা গোবৎসের মতোই সে অসহায় হয়ে পড়েছিল। দমকে দমকে উঠেছিল তার কান্না। কিন্তু ওই কান্না কাঁদতে সে এক ধরনের সুখ পাচ্ছিল। আমি কাঁদছি ভালোবাসার জন্য, সে বলেছিল নিজেকে। সে কখনো কবি ছিল না, কিন্তু তার খাতা ভরে উঠেছিল নানা আবেগময় উচ্ছ্বসিত পংক্তিতে। মনে আছে, মেসের এক সঙ্গীর সঙ্গে সে গিয়েছিল এক বস্তিতে। বাংলা মদের বোতল কিনে এনেছিল সস্তায়। তার রুমের দরজা বন্ধ করে দুজনে পান করেছিল সারা রাত। সবকিছু তার অন্যরকম হয়ে গিয়েছিল। অন্যরকম, কিন্তু যার জন্য তার এই সঙ্গীন অবস্থা, তার নামটি পর্যন্ত সে জানে না। আমি কি একাই পড়ছি এই আগুনে? সে কি তার দুরাগত সামান্য আঁচও অনুভব করছে না? তা কি হতে পারে? আমি যে তারও চোখে দেখেছি অন্য জগতের আলো। সে নিজের ঘরেই সারাক্ষণ বিড়বিড় করে আবৃত্তি করছিল। আলো,
অন্ধকারে যাই। মাথার ভেতরে স্বপ্ন নয়, কোন এক বোধ কাজ করে। স্বপ্ন নয়, শান্তি নয়, ভালোবাসা নয়, হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয়। আমি তারে পারি না এড়াতে, সে আমার হাত রাখে হাতে। সব কাজ তুচ্ছ মনে হয়, পণ্ড মনে হয়। সব চিন্তা, প্রার্থনার সকল সময় শূন্য মনে হয়, শূন্য মনে হয়। কতকাল এরকম শূন্য মনে হতো কে জানে। রুমের দরজায় টোকা পড়েছিল। দরজা খুলে সে হয়ে পড়েছিল মহাবিব্রত। মাহমুদ এসে হাজির সস্ত্রীক। এখন এই ভাঙাচোরা রুম, অপরিষ্কার মেঝে, তেল চিটচিটে চাদর, সারা ঘরে ছড়ানো বইপত্র, কাগজ। এর মধ্যে কোথায় এনে সে বসাবে এই নবদম্পতিকে? এই প্রথম তার রুমে কোনো মহিলা ঢুকেছেন। কি ব্যাপার, সেদিন তুই হঠাৎ ওধাও হয়ে গেলি? খেলি টেলি না? ব্যাপার কি? মাহমুদের জিজ্ঞাসা। হঠাৎ শরীর খারাপ লাগলো, ভাবলাম অনুষ্ঠানকে ডিস্টার্ব করার কি দরকার, তাই চলে এলাম আর কি। ও মা, কাউকে বলে আসবি না? বোকারাম, চল বাসায় চল। তোরা বস। ভাবি বসেন। কেমন লাগছে নতুন জীবন? আমি একটু আসি। দোকানের দিকে পা বাড়াতে যাচ্ছিল আরে যাস কোথায়? নে, কাপড় পাল্টিয়ে নে। যা কাণ্ড বাঁধিয়ে রেখেছিস। এখন ঘরে মহিলা অতিথি বসে আছেন, তার সামনে সে কাপড় পাল্টায় কি করে? কাপড় নিয়ে সে পাশের ঘরে গিয়েছিল। মাহমুদের বাসায় এসে ড্রয়িং রুমে বসে আছে সে। নতুন ভাবি এলেন একজন সঙ্গিনী সহ। সঙ্গিনীকে বললেন, দেখ তো, এই সেই কিনা? মাহমুদ চোখ তুলেছিল। সেও। আবার সেই চার চক্ষু নিয়ে আকাশের দেবদেবীর কৌতুক। সঙ্গিনী বলেছিল, যাও। ভাই, এই মেয়েটি আমার ফুফাতো বোন। এর নাম সাবিহা। আর ইনি হলেন তোর দুলাভাইয়ের ফ্রেন্ড। নে, এনে দিয়েছি, এখন বাজিয়ে দেখ বাজে কিনা। তখন বলতে পারিনি আফসোস হয়েছিল পরে। এই কথার মোক্ষম জবাব হতে পারত, হ্যাঁ, আমি খুব বাজে, যথেষ্ট বাজে। কিন্তু তখন সে কিছুই বলতে পারেনি, চুপ হয়ে গিয়েছিল। বসেন, আপনার নাম সাবিহা? অতি কষ্টে বলেছিল মেয়েটি বসেনি, দাঁড়িয়েই ছিল। বিয়ের দিন আসেননি কেন? এই প্রশ্নেরও কোনো জবাব সে দেয়নি। খানিক পরে ভাবি ঢুকেছিলেন মিষ্টি টিষ্টি নিয়ে। বলেছিলেন, আপনার চোখে কি জাদু আছে? আমার পরীর মতো বোনটিকে আপনি বশীভূত করলেন কি করে? শরবতের মধ্যে পড়া চিনি মিশিয়েছিলেন বুঝি? এই মেয়ে আমার বিয়ের দিন নিজের ভালোবাসার চাপ সইতে না পেরে কি কান্নাকাটি করেছে আপনি জানেন? সেই সব দিনের কথা। আশ্চর্য, এতদিনে প্রায় ভুলতেই বসেছিল। আজ এই শেষ মুহূর্তে এসে যখন তার পড়তে বাকি মাত্র দুটো তলা, যখন তার আর ঘরে ফেরারও কোনো উপায় নেই, তার সব মনে পড়ছে। সময় কিভাবে চলে যায়। ১৯ বছর আগের সেই সব দিন এখন মনে হচ্ছে এই তো সেদিনের কথা। অথচ মধ্যেখানে চলে গেছে কতগুলো দিবস, রজনী। দেখো, তোমার আগে আমি কোনো মেয়ের হাত পর্যন্ত ধরিনি, বলতো সাবিহাকে। সাবিহা অবাক হতো। এটা কি সম্ভব? অসম্ভব মনে হলেও তাই তো সত্য ছিল। সে খুব মুখচোরা আর লাজুক ছিল যে। আর মফস্বলের ছেলে, ঘোরতর মধ্যবিত্ত, সবাই তাকে বলুক ভালো ছেলে, এই বোধ খুব কাজ করত যে। লুকিয়ে ছাপিয়ে এই দেখা সাক্ষাৎ, একটু ছবি দেখতে যাওয়া, একটু চীনের রেস্তোরাঁ, এইসব করতে করতেই একটা বছর চলে গিয়েছিল। ফোন ছিল না, ফোনে কথা হতো না, কথা হতো চিঠিতে। সাবিহাই বলেছিল, তুমি আমাকে চিঠি লেখো না কেন? মেসে সাবিহাকে সে নিতে পারেনি। ভাড়া বাড়ি, দোতলায় কট্টর বাড়িওয়ালি বসে আছেন। তার একটা কুকুর ছিল। ময়ের ভয় ছিল সাবিহাকে নিয়ে মেসে গেলে বাড়িওয়ালি তার ঘরে কুকুর ছেড়ে দেবেন। ফলে প্রথম চুম্বনটি সারতে হয়েছিল রিকশায়। সেদিন খুব বৃষ্টি পড়ছিল। হুড আর পর্দার বাধা না মেনে বৃষ্টির ছাঁট গায়ে এসে লাগছিল। আর সাবিহা বলছিল, হুড ফেলে দেন, আমার বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে। আমার লাগে না যে? আপনি মোটেও রোমান্টিক নন। না, আমি একটু ভেদারাম গোছের। এখন তোমাকে আদর করব। ব্যাস, করেছিল। রিকশাওয়ালা টের পায়নি। আকাশ ভেঙে পড়া বৃষ্টি নিশ্চয়ই টের পেয়েছিল।
বিজলি চমকে উঠেছিল, আর সাবিহা ময়ের শরীরের মধ্যে ঢুকে পড়েছিল প্রায়। ভালোবাসার এইসব দিন থাকে না, হারিয়ে যায়। যত তুমি ভালোবাসো, প্রথম ভালোবাসার মতো নয়। যত তুমি চুমু খাও, লুকিয়ে ছাপিয়ে খাওয়া চুম্বনের মতো সুস্বাদু তা নয়। বিবাহিত জীবনে যতই তুমি থিতু হও, প্রেমের সেই উত্তাল দিনগুলোর সঙ্গে তাকে তুমি মেলাবে কি করে? এতক্ষণে ভ্রমণপথের প্রান্তিক পর্যায়ে এসে পাল্টাতে লাগল ময়ের অনুভব। দেশে তখন সামরিক শাসন। প্রতিদিন একটা কিছু ঘটছে ক্যান্টনমেন্টে। রাজনীতিকরা গা ঢাকা দিয়েছে, নয়তো মন দিয়েছে ব্যবসা বাণিজ্যে। কেউ তো এগিয়ে এলো না, বুক চিতিয়ে বলল না, মানি না। আর মও ঢুকে পড়েছে উত্তাল ভালোবাসায়। দেশে সামরিক শাসন। সংসারী হবার জন্য এই হলো উপযুক্ত সময়। বিয়ে হলো এক অঙ্গীকার, ভালোবাসা যেমন। আর তুমি যদি অঙ্গীকার করো, তুমি কিন্তু বন্দী হয়ে পড়লে। হয়তো মানুষ বন্দিত্বকেও ভালোবাসে। শৈশবে বাবা মার যে শাসন, তা সে নতুন করে ফিরে পায় বৈবাহিক জীবনে। পরস্পরের প্রতি পরস্পরের যত্নে ও শাসনে। ওই শাসন মধুর মনে হতে পারে, কিংবা ভালোবাসা এক অদৃশ্য শেকল মনে হতে পারে। শৃঙ্খল থেকে শৃঙ্খলে ক্রমাগত জড়িয়ে পড়ার নামই বুঝি জীবন। অতি পুরাতন কথা, ম্যান ইজ বর্ন ফ্রি, বাট এভরিহোয়ার হি ইজ ইন চেইন। এখন কিন্তু ভালোবাসা মধুর হয়ে বাজতে লাগলো ময়ের কানে। মনে হতে লাগলো সাবিহা তার অস্তিত্বের এক বিশাল অংশ হয়েছিল, চুপচাপ। সেটা হয়তো মও টের পায়নি, সাবিহাও না। ঢাকা নিউ ইয়র্ক ঢাকা টিকেট মুফতে পেয়ে যাবার পর পরম উৎসাহে মার্কিন যুক্তরাষ্ট্রে বেড়াতে গিয়েছিল ম, একা। কিন্তু প্রবাসের সেই অল্প কটা দিনও ময়ের পুরো চিত্ত জুড়ে ছিল শুধু তার বউ, এবং আশ্চর্য যে মেয়ের চেয়েও বেশি মনে পড়েছিল বউকে। টেলিফোনের পর টেলিফোন করেছিল, চিঠির পর চিঠি লিখেছিল সে সাবিহাকে। কতখানি নিরাবলম্ব হয়ে পড়েছিল সেদিন, স্ত্রীকে ছাড়া। তখন অমন করে হিসাব করে দেখেনি বটে, কিন্তু আজ তার মনে হচ্ছে অনেক, অনেক। এ জীবনে মানুষ তো নিরাবলম্ব বটেই, সে একের পর এক অবলম্বনকে আঁকড়ে ধরতে চায়। ওই অবলম্বনহীনতার আতঙ্ক থেকেই হয়তো ময়ের জীবনে সাবিহা তাহলে একটা বড় নির্ভরতা ছিল। এই কথাটা তো সাবিহাকে কোনোদিন বলা হয়নি, হয়তো বলাও যায় না। বলতে গেলেই আর বুড়ো বয়সে ন্যাকামি করতে হবে না, এইসব হচ্ছে তোমার ক্যামোফ্লেজ, অল্প বয়সী মেয়েগুলোর সঙ্গে মাখামাখি করার ছদ্মবেশ মাত্র। আমি সব বুঝি বলে বসত হয়তো। মেয়েদের দিক থেকে দেখলেও তো দাম্পত্য এক আশ্চর্য ঘটনা। অন্য একজন ব্যক্তি, সম্পূর্ণ অচেনা একটা সত্তা ও শরীর, তার সঙ্গে দিনের পর দিন একই বিছানায় শুয়ে থাকাটা কি এক ভয়ঙ্কর বিষয় নয়? বিয়ে মানুষের যে এক মূল্যবান জিনিস হরণ করে, তা হলো আড়াল। তোমার কোনো কিছুই আর তোমার একার থাকলো না, গোপন ও ব্যক্তিগত থাকলো না। না লজ্জা, না নাক ডেকে ঘুমানোর স্বাধীনতা। তবু তো নারী ঘুমিয়ে যাচ্ছে পুরুষটির পাশেই। বাবা মা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিচিত জগৎ ছেড়ে এসে একটা উটকো লোকের হাতে রাখতে হচ্ছে নির্ভরতার হাত। হয়তো জন্মগত সূত্রে পাওয়া অবলম্বনহীনতা থেকে মুক্তি পেতেই মানুষ, পুরুষ ও নারী, এই সহাবস্থানকে মেনে নেয়, কখনো কখনো আঁকড়ে ধরে। কি পেরেছিল সাবিহার অস্তিত্বের অংশ হয়ে উঠতে? ময়ের মনে হতে লাগল প্রবলভাবে, ভীষণভাবে, যে সে ফিরে যায় ছয়তলায়। ছয়তলার জানালা দিয়ে আবার তাকিয়ে দেখে বসিরের ছাপচিত্রটি। দেখে এবং ঈর্ষা জর্জরিত না হয়ে তারিফপূর্ণ চোখে হাসে। বলে, বাহ, মীরাদের ছবিটিরই আরেকটা কপি তুমি কিনেছ, ভালো। মন থেকে কালিমা মুছে ফেলে প্রশান্ত চিত্তে সে আবার পড়তে থাকে পাঁচতলা, চারতলা, তিনতলার পাশ দিয়ে জীবনের ভুলগুলো মার্জনা করে নিয়ে আবার পথ চলে। এক, আর তো বেশি পথ নেই বাকি। এখন তুমি গুছিয়ে নাও।
তোমার স্টেশন এসে গেছে, তোমাকে নেমে যেতে হবে। দোতলা পেরিয়ে এসেছো তুমি, এরপর একতলা, তারপর খানিক কার পার্কিং স্পেস। অতঃপর তুমি পড়ে যাচ্ছ কনক্রিট বিছানো ভূমিতে এবং তোমার ভ্রমণ শেষ হতে যাচ্ছে। আর মাত্র 1.25 তলা। ম, তুমি প্রস্তুত তো? ম একতলা উচ্চতায় নেমে এলো এবং এক ধরনের স্বাচ্ছন্দ্য সে বোধ করতে লাগলো নিজের ভেতরে। একতলায় তার চোখের সামনে যে দেয়াল, যে জানালা, যে পর্দা, ঘরের ভেতরে যে আলো, সে সবই তাদের নিজেদের। সে এখন তার নিজের বাসার পাশে, যদিও পড়ন্ত। বাসায় কে আছে এখন? সাবিহা কি বাজার থেকে ফিরেছে? সুচি তার মেয়ে, সামনের বছর এসএসসি দেবে, ক্লাস 10-এ এবার। কি করছে? একতলার জানালার উপরে গবাক্ষ, গবাক্ষের গায়ে কতগুলো খড়কুটো দেখা যাচ্ছে। হয়তো কোনো চড়ুই দম্পতি বাসা বেঁধেছে। ডিম পাড়ার প্রস্তুতি, অথবা হয়ে গেছে ডিম পাড়া, তা চলছে। পাখিমা গভীর মমতায় লালন করে ছানাদের, মুখে তুলে খাওয়ায়, পক্ষপুটে শরীরের ওমে ওদের যোগায় ভালোবাসা আর নিরাপত্তা। বাচ্চারা যখন বড় হয়, উড়ে যায় নিজেদের মতো। এরপর যদি দেখা হয় পাখিমার সঙ্গে তার সেই বড় হয়ে যাওয়া সন্তানের, তারা কি চিনতে পারে পরস্পরকে? পাখিদের জীবন ছোট, পাখিদের শৈশবও ছোট। শৈশব পার হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই কি প্রতিটা পাখি এক স্বাধীন পাখি? কোনো বন্ধন নেই, কোনো পিছুটান নেই, কোনো দায় দায়িত্ব নেই। স্নেহ নিম্নগামী মানুষের ক্ষেত্রে, পাখিদের ক্ষেত্রে ব্যাপারটা কি হয়? ম অবশ্য বোঝে যে সে বাবা। একটা নতুন সদস্য সংসারে আসার পর তিল তিল শ্রম দিয়ে, শুশ্রূষা দিয়ে যেভাবে মা তাকে একটু একটু করে বড় করে তোলেন, তার কিছুই বোঝা তার পক্ষে সম্ভব নয়। তবু মানুষ তো পাখি নয়। একটা নতুন মানুষ সংসারে আসছে। পুরুষ হলেও ময়ের জীবনে সেটা তো একটা বড় ঘটনাই ছিল। ম জানত বাৎসল্য এক ধরনের ফাঁদ। সে এই সংসারের পেঁচে আরও একটু বেশি করে পেঁচিয়ে যাবে সন্তানের পিতা হওয়ার মাধ্যমে। কিন্তু প্রথম সন্তান হওয়ার সম্ভাবনার খবরে সে খুশিই হয়েছিল। বাৎসল্যের অজানা আনন্দে শুধু নয়, এ কথা ভেবেও যে এদের দাম্পত্যের বন্ধনটা আরও একটু পোক্ত হবে। হ্যাঁ, সাবিহা তো বহুদিন পরে বলেছে যে এই সংসারে তার আর কোনো আকর্ষণ নেই, কোনো বন্ধন নেই, কোনো আনন্দ নেই, কেবল এই মেয়েটুকু ছাড়া। মেয়েটা না থাকলে কবে যে চলে যেতাম। সে সব শুনে ম হেসেছে। কি হলে কি হইতো নিয়ে যারা হিসেব করে, তারা কোনো কাজের নয়। এই মেয়ে না থাকলে চলে যেতাম মানে হলো এই মেয়ে আছে, সুতরাং আছি। হ্যাঁ, একদিক থেকে দেখলে একটা সন্তানের জন্ম হওয়া মানে দম্পতির পড়ে যাওয়া একটা নতুন ফাঁদে। আর মানুষের বাচ্চা তো পাখির বাচ্চা নয়, তার যে কত কিছু চাই। সন্তান পেটে এলো মানেই তো শুরু হলো স্বাধীনভাবে পথ চলার বদলে হিসেব করে পথ চলা। এটা খাও বেশি করে, ওটা খেও না, বেশি লাফালাফি করো না, স্কুটারে চড়ো না। ভারী জিনিস তুলনা থেকে কত কি। তারপর একদিন সন্তান ভূমিষ্ঠ হবে, সঙ্গে সঙ্গে কোথা থেকে সমস্ত শরীর জুড়ে থই থই করতে থাকবে ওই ছোট্ট মানুষটির জন্য ভালোবাসা। তুমি জানবেও না। সুচি জন্মালো, সবাই বলল বাবার মতো দেখতে হয়েছে। খুব ছোট থেকেই সে ছিল পিতৃভক্ত। যখন বয়স 2 মাস কি 4 মাস, তখনও বাবার কোলে চড়তে না পারলে কান্নাকাটি করত। বাবার কাঁধে মাথা রাখতে পারলেই কান্না থেমে যেত। আর মায়ের আগে সে ডাকতে শিখেছিল বাবাকেই। নিজের সন্তানের প্রতি সব বাবা মাই স্নেহান্ধ। যখন একটা দুটো কথা শিখে বাচ্চারা, তখন মনে হয় এত বুদ্ধি আর কার বাচ্চার হবে। কত মজার কাণ্ড করে করে দিনে দিনে সেদিনের শিশুটি পরিণত হলো আজকের তরুণীতে। আর কত দুশ্চিন্তা, কত উদ্বেগ। মেয়ের সামান্য জ্বর এলে, পেট ব্যথা হলে কি নিদারুণ উৎকণ্ঠায় সময় পেরুনো। ছোটবেলায় খুব বুদ্ধিমতী তাকে মনে হতো তো। 10 মাস 12 মাস বয়সে যখন সে খেতে চাইতো না, সুচি প্যান্ট ভরে হিসু করে দিয়েছে বলে তার মা তার উপর রাগ করতেন, তখন সে ডাকত মাম, মাম। তার মা বলতেন, আমি তোমার মাম না, আপা। সে বলতো, আপাও নই, সাবিহা, সাবিহাও নই, মাম্মি, মাম্মিও নই, মাম।
সাইকেল পুরো করে সে আবার তার আদি সম্বন্ধনে ফিরে আসত। সাজগোজ সে খুব পছন্দ করত। মাকে বলতো, মাম, তোমার কত গয়না, তুমি আমার চেন পরেছ কেন? তখন তার বয়স কত, 2 কি 3? আমি মারা গেলে আমার সব গয়না তো তুমিই পাবে মা, সাবিহা বলেছিল। মা, তুমি কি আজই মারা যেতে পারো? সূচি জিজ্ঞেস করেছিল। মৃত্যু কি তখনও সে বুঝত না যে ময়ের কিন্তু কড়া নির্দেশ ছিল, আমার মেয়েকে কেউ মারতে পারবে না, পড়াশোনার জন্য চাপ দিতে পারবে না। আমরা আমাদের শৈশবকে হারিয়েছি বড়দের নিষ্ঠুর সব মারধর খেয়ে দে, কিন্তু ওদের বেলায় শৈশবের আনন্দটুকু নিরঙ্কুশ থাক। নিরঙ্কুশ মানে কি বাবা? সূচি জিজ্ঞেস করেছিল। অঙ্কুশ হলো হাতের মাথায় মাহুজ্জা দিয়ে আঘাত করে। নিরঙ্কুশ মানে হলো কোনো অঙ্কুশ না থাকা, মুক্ত, বন্ধনহীন, বাধাহীন। হ্যাঁ, মেয়েকে লাই দিয়ে দিয়ে মাথায় তোলো, সাবিহা রাগ করত। রাগ করো না, ছেলেবেলায় এত মার খেয়েছি, সেসব ভুলিনি তো। কি যে খারাপ লাগতো। জানো, আমাদের এক টিচার ছিলেন, নিজের ছেলেকে মারতে মারতে মেরেই ফেলেছিলেন। আমরা তাকে ডাকতাম খুনি স্যার। ম বলেছিল। খুব অল্প বয়সে সূচিকে স্কুলে দেওয়ার কোনো ইচ্ছে ময়ের ছিল না। সে চেয়েছিল মেয়ের শৈশবটা দীর্ঘ হোক, মুক্ত স্বাধীন হোক। এত তাড়াতাড়ি স্কুল নামের ফাঁদ, প্রতিযোগিতার অর্থহীন দৌড়ে মেয়ে সামিল হোক, তার নাভিশ্বাস উঠুক, এসব চায়নি ম। কিন্তু স্কুলে দিতে হয়েছিল। মেয়ে নানা রকম স্বপ্ন দেখে উদ্ভট উদ্ভট সব কথা বলতে শুরু করে দিয়েছিল। স্বপ্ন দেখে ডুকরে কেঁদে উঠে এসব কথা বলতো। খুব ভয় পেয়ে তারা তাকে নিয়ে গিয়েছিল মনোবিজ্ঞানীদের কাছে। বিজ্ঞানীরা তাকে নানাভাবে পরীক্ষা করলেন, এটা ওটা প্রশ্ন করলেন, নানা জিনিস বানাতে বললেন। সে তো সবই পারল। ওরা বলল, মেয়ের শারীরিক বয়স 2 বছর হলেও মানসিক বয়স 3 বছর। ওকে স্কুলে দিন, সবার সঙ্গে মিশুক, তাহলে ওর কল্পনা তৃপ্ত থাকবে। নানা উদ্ভট কথা বানিয়ে বলতে হবে না। 2.25 বছরের মেয়েকে স্কুলে দিতে হলো। ব্যাস, মেয়ের জীবনও পড়ে গেল সেই ফাঁদে। সকালবেলা ঘুম থেকে ওঠো, তাড়াতাড়ি রেডি হও, স্কুলের দিকে দৌড় দাও, ছকে বাঁধা জীবন। খুব ছোট থেকেই মেয়েটাও হয়ে উঠতে লাগলো বাপের মতোই, এত অন্তর্মুখী। কাঁদতে হলে কখনো চিৎকার করে কাঁদত না, উঠে যেত কোনো ফাঁকা ঘরে, অন্ধকারে চুপচাপ চোখের জল ফেলত। মাঝে মাঝে আসতো বাবার কাছে, চুপচাপ দাঁড়িয়ে থাকত। মা, কি কিছু বলবে? বাবা, তুমি কিন্তু আজ আমাকে চুমু দাওনি। ঢাকা শহরের বাধাধরা জীবন, আকাশহীন জানালা, পাখিহীন আকাশ, প্রান্তরহীন পারিপার্শ্ব, বৃক্ষহীন কংক্রিট জঙ্গলের মধ্যে দিনে দিনে ইট চাপা ঘাসের মতোই হলদেটে জীবন নিয়ে সূচি বেড়ে উঠেছে। কোনোদিন কোনো বরই গাছে ঢিল ছোড়েনি, সুপুরির পাতায় চড়ে কোনোদিন গাড়ি গাড়ি খেলেনি, কলা পাতার পাতে কোনোদিন চড়ুই ভাতির ভাত খায়নি। কলার ভেলায় চড়ে গাং পার হওয়ার কথা তো সে ভাবতেই পারবে না। ঝাঁটার কাঠি সুতোয় ক্রুশের মতো বেঁধে কাপড় পেঁচিয়ে পুতুলও তাকে বানাতে দেখা যায়নি কোনোদিন। ছাদের উপরে একটু আকাশ দেখতে ওঠা, স্কুলের সিঁড়িতে সামান্য দৌড়াদৌড়ি, বড়জোর একা বারান্দায় এক্কা দোক্কা খেলা। তার জীবনটা বাঁধা, তার জগৎটাও বাঁধা। স্পেস পর্যন্ত তার এত সীমিত। স্পেস বাড়ানোর জন্য তাকে চোখ রাখতে হয়েছে, না আকাশে নয়, দিগন্তে নয়, ভিডিও গেমসে। মনের দিগন্ত বাড়ানোর জন্য তার সঙ্গী হয়েছে বড়জোর টেলিভিশন। এরা টিভি জেনারেশনের সদস্য, স্মল ওয়ান্ডার। এরা ভালোবেসেছে নাইট রাইডার আর ম্যাকগাইভারকে। আর আছে পড়াশোনার দুর্বিষহ চাপ, এত এত বই, ইয়া বড় বড় সিলেবাস, প্রায় প্রতিদিনই পরীক্ষা। এ পরীক্ষা থেকে ও পরীক্ষায় মুক্তির সম্ভাবনাহীন এরা ছুটে চলেছে। টিভি পর্দায় দেখা নায়ক নায়িকারা সবাই এদের ঘরের লোক। টিভি দেখতে বসলেই নানা টিপ্পনি। এই যে ল্যাংরামটা এলো, ল্যাংরাম কে? কেন? ওমর ফারুক, ইনি বিটিভির নাট্যাভিনেতা। এই রে, ঝুনা নারকেল এসে গেছে। ঝুনা নারকেল কে?
সঞ্জয় দত্ত? আর ওটাকে? ওর সম্পর্কে যে কিছু বলছো না? ওকে তো দেখে মনে হচ্ছে হরলিক্সের কৌটা। কেমন দিলাম নামটা? বাবা, তুমি যে কি! ও তো আমার জান। কত জান ওদের! শাহরুখ খান, অক্ষয় কুমার, জাহিদ তৌকির। শুধু কি এইসব হিন্দি ছবি ও বিটিভি নাটকের নায়ক নায়িকারা? ঘরে উকি দেওয়া বিড়ালটি একদিন সিঁড়ির তলায় দুটো বাচ্চা বিওলে ও বলে ওঠে, বাবা জানো, তাতা আর কি আমার কেমন জান। জান মানে জানের টুকরা একেবারে। তাতা কি এরা আবার কারা? ওই যে সাদা পুশিটার দুটো বাবু হয়েছে না, তাই তো বলি তোমার জান হতে পারলো এ শহরে এই ভিআইপি দুজন হঠাৎ করে উদিত হলেন কোথা থেকে। মেয়েটা ক্লাস 10-এ উঠে গেছে, কিন্তু বড় হয়নি তো। এখনো টিভিতে কার্টুনই ওর প্রিয়, দেখে আর খিলখিল করে হেসে ওঠে। পত্রিকা পেলে সবার আগে পড়ে কমিক্স। একদিন এসেছিল মেয়ে ময়ের সামনে, বাবা একটা জিনিস চাইবো, দেবে? কি জিনিস আগে বলো শুনি। তুমি চাইলে আমি ফাঁকা চেকে সই করে দিতে পারি, কিন্তু মা, ওই অ্যাকাউন্টে আমার কত টাকা আছে না জেনে তো তুমি একটা বড় অঙ্ক বসিয়ে দিতে পারো না। অবশ্য দিতে পারো, কিন্তু ব্যাংকওয়ালারা তোমাকে সম্মান করতে পারবে না, তোমার খারাপ লাগবে। আগে বলো। আগে বলবো? মা কিন্তু রাজি হননি। তুমিও যদি বাবা রাজি না হও, আগে বলবে তো, রাজি হতেও তো পারি। বাবা, আমার ক্লাসের কয়েকজন বন্ধু কক্সবাজার যাচ্ছে। সঙ্গে আর কে যাচ্ছেন? সঙ্গে কাউকে নেওয়া হবে না বাবা, একটা অ্যাডভেঞ্চার মতো। সবাই ক্লাস 10-এর মেয়ে। কয়জন? আমাকে নিলে 5 জন। তুমি কি কথা দিয়ে ফেলেছ যে তুমি যাচ্ছ? না, কথা দিইনি, বলেছি পরে জানাবো। অন্যদের বাবা মা কি রাজি হয়েছেন? ওরা কেউ বাবা মাকে বলবে না, চিঠি লিখে রেখে বেরিয়ে যাবে। তুমি তো মা আমাকে বলে ফেললে। যদি আমাকে না জানাতে, চিঠি লিখে রেখে চলে যেতে, তাহলে আলাদা কথা ছিল। তখন আমরা ছুটতাম কক্সবাজারের দিকে, থানায় জানাতাম, পত্রিকায় বিজ্ঞাপন দিতাম, হয়তো টেনশনে হাসপাতালে অ্যাডমিশন নিতাম। সেটা হতো তখনকার ব্যাপার। কিন্তু এখন যখন জেনে ফেলেছি, তখন একজন বাবা হিসেবে আমি তোমাকে হাঁ বলতে পারি না। কিন্তু তুমি যে আমাকে জানিয়েছ, এর একটা পুরস্কার তোমার পাওনা হয়ে গেল। বলো, তুমি কি পুরস্কার চাও? যা পুরস্কার চাইবো তুমি দেবে বাবা। বলো, কি চাও? আমি কক্সবাজারে ওদের সঙ্গে যেতে চাই বাবা। মা, আমার মনে হয় তুমি যেতে চাও না। তোমার বাবার মুখের পারমিশনের চেয়েও তুমি তার মনের কথাটা পড়তে পারো ভালো। এখন বলো, তুমি কি সত্যি সত্যি যেতে চাও? না বাবা, যেতে চাই না। এই রকম নরম সরম হয়েছে সূচি। কোনো একটা কাজ বাবা মাকে না জানিয়ে করবে না। বাবা মা কষ্ট পান এমন কিছুই করবে না। কিন্তু এই শান্তশিষ্ট মেয়েটি একদিন তার সামনে এসেছিল পুরোপুরি ব্যক্তির বেশে। বাবা, খুকু আপার প্রতি সবাই মিলে যে অন্যায় করেছে, তোমার উচিত ছিল তার প্রতিবাদ করা। একটা মেয়েকে মিথ্যা অপবাদ দিয়ে হেনস্থা করল, তার জীবনটা শেষ করে দিল। সব সত্য জেনেও বাবা তুমি সেসবের বিরুদ্ধে দাঁড়াওনি। আমি হয়তো দাঁড়াতাম, তাই উচিত ছিল আমার। উচিত ছিল চিৎকার করে ওঠা, কিন্তু তুমি আমাকে তাও করতে দাওনি। এ বাসা থেকে তুমি আমাকে জোর করে সরিয়ে দিয়েছ। বাবা, তুমি অন্যায় করেছ। খুকু আপার প্রতি অন্যায় করেছ। তুমি আমার প্রতি অন্যায় করেছ। আমার জীবনকে তুমি তোমার ছায়া দিয়ে ঢেকে দিয়েছ। আমি যা করেছি তোমার ভালোর জন্য করেছি। এত কিছু যারা করতে পেরেছে, তোমাকেও তো তারা ছাড়তো না মা। তোমার জীবনটাও তো ওরা ছাড়খাড় করে দিতে পারত। ওহ বাবা, আমার জীবন হলো আমার জীবন, তোমার জীবন হলো তোমার। আই হেট ইউর দিস টাইপ অফ লিভিং, দিস টাইপ অফ লাইফ, দিস টাইপ অফ লাইভলিহুড, অ্যান্ড আই হেট ইউ। একতলার জানালার উপরের দিকে এখন তাকালো ঘরের ভেতরে। সূচিকে দেখা যাচ্ছে। ওর তো আজ কোথায় গায়ে হলুদের দাওয়াত আছে। ও একটা হলুদ শাড়ি পরেছে, লাল ব্লাউজ, ড্রেসিং টেবিলের সামনে বসেও ঠোঁটে লিপস্টিক ঘষছে। একটা গাঁদা ফুলের বিশাল মালাও পরেছে চুলের খোঁপায়। মেয়েটা তো বেশ বড় হয়ে গেছে। আবার চক্রের ধাঁধায় পড়ে গেল
তার মনে হলো এমনি এক লাল পাড় হলুদ শাড়ি পরা অবস্থায় সাবিহাকে প্রথম দেখেছিল সে। সূচিও একদিন প্রেমে পড়বে, ব্যর্থ হবে অথবা বিয়ে করবে। সংসারের জোয়াল কাঁধে নেবে, সন্তানের ভার কাঁধে নেবে। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, দিন যাপন করতে করতে একদিন বুড়ো হবে, মেয়ের বিয়ে দেবে। এই চক্রের শেষ কোথায়? কোথায় এ চক্রের অর্থময়তা? মনে পড়ে সূচি খুব ছোট থেকেই সারাক্ষণ জিভ কামড়ায়। এই অভ্যাসটা সে পেয়েছে তার মায়ের কাছ থেকে। ময়ের কখনো জিভ কামড়ানোর অভ্যাস ছিল না, কিন্তু সূচিকে দেখে ওই অভ্যাসটা তার নিজের মধ্যে সংক্রমিত হয়ে গিয়েছিল। সে নিজেও শুরু করেছিল দাঁত দিয়ে জিভ কামড়ানো। গাছে ফল হয়, ফল থেকে বীজ, বীজ থেকে গাছ। এ যেন তেমনই চক্র। তুমি আমাকে জন্ম দিয়েছ, এবার আমি তোমাকে জন্ম দিচ্ছি। এ কথা অন্যভাবেও সত্য তো। আমি চলে যাচ্ছি, এই তো, এই একতলা পেরুলেই গ্যারেজের উচ্চতাটুকুন থাকবে অবশিষ্ট। আর সামান্য পথ, তারপরেই তো আমি শেষ। কিন্তু সূচি তো থেকে যাবে। থাকবে না, সূচি থাকবে। সে হিসেবে সূচিই তো নবজন্ম ময়ের। নিজের মেয়ের দিকে তাকিয়ে নিল শেষবারের মতো। একটা ছোট্ট সত্তা বেশ একটা আলাদা মানব সত্তায় পরিণত হয়ে গেল, তাকে ছাড়াই, নিজেই নিজের জীবনটা যাপন করে করে। এই যে 10তলা থেকে নেমে আসা একতলায়, এই নির্দিষ্ট পথ চলার বাইরে তো যেতে পারেনি মেয়ের কাছে। যেমন মেয়েও তার চলার পথটাতেই চলেছে নিজস্ব গতিতে। জানলা দিয়ে এভাবে দেখা হওয়ার মতো একটুখানি কুশল বিনিময় ছাড়া তারা কী বা করতে পারে পরস্পরের প্রতি। সূচিকে অপূর্ব সুন্দর লাগছে। এই শেষ বিকেলে কনে দেখা হলুদ আলোর ধারাও নেমে এসেছে আকাশ থেকে। মেয়েটা তার পাকা চুল তুলে দিয়েছে কাল। প্রায় 65 টাকা দেনা হয়ে গেছে তার কাছে। টাকাটা শোধ করা হলো না আর। সেসব ভাবার সময় তার আর তেমন নেই। একতলার জানালাও শেষ হয়ে আসছে। আর মাত্র একতলা পরিমাণ পথ চলতে হবে তাকে। একতলা পথও কম নয়। যে কোনো মুমূর্ষের মনে জেগে ওঠা আশার মতোই বেশ আত্মবিশ্বাসী হয়ে উঠল ম। কিন্তু না, নিচতলার প্রায় 14 ফুট উচ্চতা মকে অতিক্রম করতে হলো না। ইলেকট্রিক তার চলে গেছে ওখান দিয়ে। খোলা শক্ত তামার তার, 110 ভোল্টের। তার উপর একেবারে প্রস্তুতিহীনভাবে পড়ে গেল শক্ত একটা তারের উপরে পড়ার পর তারটা একটু ইলাস্টিকের মতো দেবে গেল, আর পর মুহূর্তেই উপর দিকে ছিটকে উঠল ময়ের দেহ। নিজ ঘরের জানালা বরাবর আবার উঠে গেল সে। আবার দেখতে পেল তার মেয়েকে। সূচিকে যে কি ঐশ্বর্যময়ী রূপবতী মনে হচ্ছে। ময়ের দেহ শূন্যতায় ডিগবাজি খেয়ে ফের হল নিম্নমুখী। সে দেখতে পেল রংপুরের নীলফামারীর এক ছোট্ট বাসায় পরিত্যক্ত খড়ির ঘরে তার মা শুয়ে আছেন, আর তার গর্ভে থেকে সে নেমে এসেছে মাটিতে ডুবন্ত সূর্যের মতো রক্তের লাল প্রেক্ষাপটে। সে ভূমিষ্ঠ হয়ে কেঁদে উঠল, যেন এইমাত্র আকাশের বেহেশত থেকে পৃথিবীর মাটিতে পড়লেন আদম। একা, অনাথ। ছেলে হয়েছে মকসেদ, আপনার ছেলে হয়েছে। আঁতর থেকে বেরিয়ে এলেন দাইমা। তখনই আজান ঘোষণা করলেন বাবা। আর সেই আজানের ধ্বনির মধ্যে তার নাড়ি কেটে ফেলা হলো বাঁশের পাতলা পাত দিয়ে, এবং অতপর সেই নাড়ি পুঁতে ফেলা হলো বাড়ির পেছনের সবজি বাগানে। বিষকাটালির ঝাড়ের আড়ালে সুপুরি পেয়ারা গাছের ছায়ায়, শুকনো পাতায় ছাওয়া মাটিতে। আমি এখানে কেন? কেন এখন আমি এই শূন্যতায়? ডুকরে কেঁদে উঠতে চাইল কিন্তু তার কান্না মুখ গহ্বর ও চোখ কোটর থেকে বেরুবার অবকাশ পেল না। সুভদ্রার নিক্ষিপ্ত থুথু তার পায়ের কাছে সামান্য ছিটা বুলিয়ে পড়ে গেল মাটিতে। কিন্তু সে আবার পড়ল ইলেকট্রিক তারের গায়ে। প্রথমে একটি তার, আর পরক্ষণেই আরেকটি তার স্পর্শ করল তার শরীর, এবং সঙ্গে সঙ্গে দপ করে জ্বলে উঠল আগুন। শব্দ হলো শর্ট সার্কিটের। ঝলসে উঠল ময়ের সমস্তটা শরীর। পুড়ে গেল তার মাংস, চর্বি, মগজ, শ্লেষা,
মজ্জা, চামড়া, চুল, চোখের পাতা। একটা কিম্ভূত কিমাকার শরীর নিয়ে ঝুলে রইল মাটি থেকে 14 ফুট উঁচুতে শূন্যতায়। সেদিন সন্ধ্যায় সুচির আর গায়ে হলুদের অনুষ্ঠানে যাওয়া হলো না। আপনারা শুনলেন উপন্যাস ফাঁদের অন্তিম পর্ব। কণ্ঠে আমি মোহাম্মদ আরিফ চৌধুরী, সম্পাদনা ও সার্বিক সহযোগিতায় এস রাকিব আহমেদ। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে যারা ছিলেন তাদের উদ্দেশ্যে আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আর অনুরোধ করছি আমাদের ভুল ত্রুটিগুলো কমেন্টে জানিয়ে দিতে। আমি ভুলের ঊর্ধ্বে নই। আপনাদের গঠনমূলক সমালোচনা আমাকে উদ্বুদ্ধ করবে শুদ্ধভাবে ও সঠিক বাচন ভঙ্গিতে পরবর্তী গল্প উপন্যাস উপস্থাপন করতে। শীঘ্রই আসছি নতুন কোনো গল্প অথবা উপন্যাস নিয়ে। ততদিন আপনাদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আপাতত বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।